আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প প্রজাপতি আমরা দুজন। আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন আপনাদের সকলের পরিচিত ইলমা বেহরোজ। ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প প্রজাপতি আমরা দুজন। তিতলি সদর দরজা খোলা পেয়ে ঢুকে পড়ে। দরজার সামনেই ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলের একটু দূরে 3টা সোফা, কম দামি, আর 2টো রুম। এ নিয়েই সংসার। বাসায় যে আরও মহিলা আছে তিতলি খেয়াল করেনি। হাত থেকে চুড়ি খুলে যেই না টেবিলে রাখতে যাবে অমনি রমেনা বলে উঠল, কিরে মা, চুড়ি খুলছিস কেন? জামাই বাবাজির অমঙ্গল হবে তো। তিতলি জামা চেঞ্জ করে চুল ছেড়ে বিছানায় বসেছে। মাথার উপরে সিলিং ফ্যান দ্রুত গতিতে চলছে। রোমেনা দরজার সামনে এসে দাঁড়ান। তিতলি দেখে বলল, কি আম্মু, কিছু বলবা? রুমের ভেতর দিয়ে ঢুকতে ঢুকতে রোমেনা বলল, বিয়ের প্রস্তাব আসছে তোর। তিতলি তীক্ষ্ণ চোখে তাকায়, বলল, কেমনে আসে বিয়ের প্রস্তাব? বলনি আমি বিবাহিত? তোর মামা প্রস্তাব নিয়ে আসছে, তার বউয়ের বোনের ছেলের জন্য। মামির কোন বোনের ছেলে? মেজোটার। ওইটার বয়স আমার সমান হবে। আর মামা বলেনি আমি বিবাহিত? হ্যাঁ বলছে, কিন্তু তোর মামি বলে দিছে সত্যিটা। তিতলি ফোঁস করে উঠে, মানে তোর বিয়ে যে হয়নি? আজব, এইটা মামি না, স্বয়ং আজরাইল। এখন এই কথা উঠে যাবে চারিদিকে। দেখো, একার কতদিন থাকবি? সাবধানে প্রশ্ন করল রোমেনা। তিতলি কয়েকটা কথা শোনাতে গিয়েও শোনায়নি। মায়ের চোখে চোখ রাখে কড়াভাবে। তারপর হাতে ধরে টেনে বিছানায় বসায়, কোলে মাথা রেখে শুয়ে পড়ে। রোমেনা তিতলির মাথায় হাত বোলায় আর বলল, মিথ্যে মিথ্যে চুরি পরে কয়দিন নিজেকে বিবাহিতা প্রমাণ করে রাখতে পারবি? আগের পাড়ায় দেখসনি মহিলারা কানাকানি করত? তোর চরিত্র খারাপ, তাই বিয়ে হওয়া সত্ত্বেও বাপের বাড়ি থাকিস। চুরি না পড়লে বিয়ের প্রস্তাব আসবে, ইফ টিজিংয়ের শিকার হতে হবে। আর এসব ভেজালে যেতে চাচ্ছি না আমি, আমার এসব ভালো লাগে না। বিয়ের প্রস্তাব তো এখনো আসে। তিতলি উঠে বসে, রাগে বলে, বিয়ে হয়ে গেছে শুনেও যেগুলা বিয়ে করতে চায় এরা ভালানি, এদের গোলামের ঘরে গোলাম বলে, বুঝছো আম্মু? রোমেনা হাসল, টেনে মেয়েকে কোলে শোয়ায়, বলল, কিন্তু বিয়ের প্রস্তাব তো আসে কম। আচ্ছা বাদ এসব, খেতে আয়। খাবো না, মাইট দিব আমি। মানুষ আমাকে বলে তোরে নাকি খাওয়ায় না। কি চিকন হয়েছিস দেখেছিস আয়নায়? মানুষ যদি জানতো আমি তোর সৎমা, সরাসরি বলে দিত সৎ মেয়ে, তাই তোরে কম খাওয়াই। তিতলি উঠে বসে, অভিমানী স্বরে বলল, কতদিন বলছি নিজেকে সৎমা আর আমাকে সৎ মেয়ে বলবা না? আচ্ছা আর বলবো না, খেতে আয়, নাকি খাইয়ে দেব? সেকেন্ডটা বস তুই, আসছি আমি। তিতলি এক লোকমা খেয়ে বলল, হেভি টেস্ট হয়েছে। রোমেনা হাসল, আরও এক লোকমা দিয়ে বলল, ফ্রেন্ডদের মধ্যে কেউ জানে না তোর কথা? কোন কথা? বিয়ের ব্যাপারটা? না, কেউ না। জামাইয়ের নাম কি জিজ্ঞাসা করে না? করে তো। কি বলিস? নিঝুম? তিতলি মাথা নত করে, তারপর চোখ তুলে তাকায়, হেসে বলল, আর কার নামই বলবো? রোমেনা কিছু বলল না। তিতলি বলল, বাবা আসছে? অনেক আগেই, ঘুমাচ্ছে। খেয়েছ তোমরা? তিথি আপু কল করে? বিষণ্ণ হয়ে বলল, কথা হয়েছে? না, আমি বলতে চাই না। একটা না হয় ভুল করেই ফেলছে, তাই বলে বোনের হয়ে দালালি করবি না। তোরা যখন চলে এসেছিস 3 মাস কতটা কষ্টে থেকেছি বাপের বাড়ি। তোর বাপ 1 টাকাও রেখে আসেনি। জমি জমা বেচে হলেও বাঁচতে চেয়েছিলাম, সেই জমিও তোর বাপ ছাড়া বিক্রি সম্ভব ছিল না। এই যে মেয়েরে এত পড়ালেখা করাইলাম, ও পারতো না? ওই সময় কয়েকটা স্টুডেন্ট পড়িয়ে আমারে নিয়ে চলতে, সেটা করেনি। খাইতে পড়তে কম হইতা ছিল বলে কোনো পোলার লগে ভাইগা গেছিল। আমার কথা একবারও ভাবে নাই, পরেও কোনো খোঁজ রাখে নাই। এমন মেয়ের কণ্ঠ শুনতে চাই না। তিতলি দুহাতে রোমেনাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা আর বলবো না, শান্ত হও। রোমেনা বাম হাতের তালু দিয়ে চোখের জল মুছেন, প্লেট হাতে নিয়ে আরেকটু ভাত মাখিয়ে তিতলিকে খাইয়ে দেন, আর বলেন, ভাগ্যিস তোর কথাই তোর বাপে আমার এইখানে আনছে, নয়তো মরেই যেতাম ভাই বউয়ের লাথি খাইতে খাইতে। আর কি বলবো, ভাই আমারও অভাবী। এসব বলো না তো আর, খাওয়াও। রাত তখন অনেকটা। শাহেদ বই পড়ছিলেন। রোমেনা 1 গ্লাস স্যালাইন গুলে নিয়ে আসেন, শাহেদের সামনে ধরে বলেন, নাও খাও। স্যালাইন প্রতিদিন খেতে হয়? বিরক্তি নিয়ে বললেন শাহেদ। ডাক্তার বলছিল প্রতিদিন 2-3টে খেতে। আমি তোমাকে শুধু রাতে দেই। শাহেদ বইটা রেখে গ্লাস হাতে নেন।
রোমেনা বেরিয়ে যেতে চাইলে শাহেদ ডাকেন, রোমেনা। রোমেনা তাকায়। শাহেদ বলেন, বুড়ো বয়সে এসে সঙ্গী পাবো ভাবিনি আমি। রোমেনা হেসে বলল, বাপ মেয়ের মর্ম আমি আগে বুঝিনি, বুঝলে সেই শুরু থেকেই শান্তিতে থাকতে পারতাম। জানো রোমেনা, আমার আর কোনো কিছু পাওয়ার নাই মেয়েটার সুখ ছাড়া। আল্লাহ ভরসা, এত ভালো মেয়ে তিতলি সারা জীবন দুঃখে রাখবে না আল্লাহ। রোমেনা রান্নাঘরে ঢোকেন। বাপের বাড়ির অর্থনৈতিক অবস্থা ছিল খুব খারাপ, 3 বেলা খাবার জুটত না। বাপ ভাই পায়তারা করতে থাকে রোমেনাকে ঘর থেকে বিদায়ের। তাই শাহেদ বিবাহিত হওয়া সত্ত্বেও রোমেনাকে হাতে তুলে দেয়। রোমেনার তখন যৌবনকাল, বিয়ের দিন থেকে বুঝতে পারে শাহেদের টান প্রথম বউয়ের জন্য, তাকে শুধু বাচ্চা জন্মের জন্য আনা হয়েছে। মন বিষে যায়। এরপর থেকেই কি থেকে কি হয়ে গেল তিতলিকে কখনো মন থেকে মানতে পারেননি। শাহেদ আর তিতলিকে শত্রুর মতো মনে হতো, তিতলিকে কষ্ট দিয়ে শান্তি পেতেন। কখনো বোঝার চেষ্টা করেনি নিষ্পাপ মেয়েটি সত্যি নিষ্পাপ। রোমেনা পুরনো কথা ভেবে চোখের জল ফেলেন। এখন খুব ইচ্ছে করে বিয়ের সময়টাতে ফিরে যেতে, শুরু থেকে শাহেদ আর তিতলিকে খুব ভালোবাসতে। বুড়ো বয়সে এসে বুঝেছেন তিনি কি করেছেন আর তা কতটা নিচু মানসিকতার কাজ ছিল। পাপের কথা ভেবে দগ্ধ হন প্রতিনিয়ত। সকাল সকাল ঘুম ভেঙে যায় নিঝুমের। ক্ষুধায় পেট চোঁচো করছে। তিতলির রুমে ঘুমিয়েছিল। তিতলি চলে যাওয়ার কয়দিন পর তিতলির বোন পালিয়েছে শুনেছিল। তারপর তার সৎমা বাড়িতে তালা লাগিয়ে বাপের বাড়ি চলে যায়। নিঝুম তখন এসে তালা ভাঙে গেইটের এবং সদর দরজার। এরপর নিজের মতো একটা তালা লাগিয়ে দেয়। নিঝুম কাপড় চোপড়ও নিয়ে আসেনি। রাতে পুকুরে ঝাঁপিয়েছে অনেকক্ষণ। তারপর রুমে এসে শাহেদের স্যান্ডো গেঞ্জি আর পায়জামা পুড়ে নেয়। পায়জামা গোড়ালির উপর উঠে এসেছে। এই অবস্থায় নিঝুম বাজারে আসে। সস্তা হোটেল খুঁজতে থাকে যেখানে ডাল ভাত পাওয়া যাবে 30 টাকায়। এই ভাই, ডাল ভাত কত? 25 টাকা, 1 প্লেট দে। নিঝুম ভেতরে এসে চেয়ারে বসে। সে মজার জন্য ভাত খায় না, বাঁচার জন্য শুধু গিলে। তাই যত সস্তায় খাওয়া যায় ততই লাভ। টাকা ফুরাবে না। ধারে নিতে তার অবশ্য লজ্জা লাগে না, তবুও বারবার চাইতে আলসেমি লাগে। রায়হান তিতলিদের এলাকায় ঢোকে না ভয়ে, কারণ নিঝুম থাকে এখন এখানে। 2 বার সে নিঝুমের খপ্পরে পড়েছে। কি মাইকটাই না খেয়েছে, হাত ভেঙে দিয়েছিল। পুলিশ কেসেও গিয়েছিল রায়হান, কিন্তু কাজ হয়নি। নিঝুমের ভাই নির্জন টাকা দিয়ে কেস তুলে নিয়েছে। রায়হান মনে মনে শপথ করেছে তিতলিকে পেলে তার পায়ে পড়ে সে মাপ চাইবে। নিঝুমের হাতে আর পড়তে চায় না রায়হান। তিতলি নিরুদ্দেশ হবার পরপরই নিঝুমের হামলা পড়ে তার ওপর। বাধ্য হয়ে একটা ছোকরাকে রেখেছে দূর থেকে তিতলির বাড়ির উপর খেয়াল রাখার জন্য। নিঝুম আসলেই সাথে সাথে রায়হানকে জানিয়ে দেয়। গতকালও জানিয়ে দেওয়া হয়েছে রায়হানকে। নিঝুম যখনই আসে গ্রামে, সকাল 11টার আগে কেউ বের হতে দেখে না বাড়ি থেকে। আজ রায়হানের দরকারি একটা কাজ ছিল এলাকায়, তাই সকাল সকাল নির্ভয়ে চলে আসে। তার মতে নিঝুম তো 11টার আগে উঠে না, সকাল 7টায় নিশ্চয়ই তাকে ঘুরঘুর করতে দেখা যাবে না। নিঝুম যে হোটেলে খেতে বসেছে, রায়হানও সেই হোটেলেই ঢোকে চা খেতে। নিঝুমকে দেখতে পায়নি। পাশের একটা চেয়ারে গিয়ে বসে, ঠোঁটে তার হাসি। খাওয়ার মাঝে নিঝুমের চোখ পড়ে রায়হানের উপর। ডালমাখা ভাতের প্লেট ছুঁড়ে দেয় রায়হানের মুখে। রায়হান কেঁপে উঠল। অবাক হয়ে তাকায়, দেখে নিঝুমকে। সাথে সাথে কলিজার পানি শুকিয়ে আসে। ভো দৌড় দিতে গিয়ে উল্টে পড়ে। নিঝুম ধরে ফেলে। বাজারের মানুষজন দৌড়ে আসে। আবার হবে মারামারি, হবে থানা পুলিশ। গ্রামের মানুষগুলো কিছু হলেই থানা পুলিশ নিয়ে আসে। অভিভাবকের নাম্বার চাইলে নিঝুম নির্জনের নাম্বার দিবে, কল যাবে নির্জনের কাছে। দিনগুলো এভাবেই তো চলছে। আর রায়হানের হাড়ে হাড়ে নিঝুমের দেওয়া মাইরের ব্যথা। নিঝুম তিতলির অতীতের কষ্টের প্রতিটি দাম রায়হানকে মেরে উসুল করে নিচ্ছে ধীরে ধীরে। টুনি, কই রে? আঞ্জুমানের দুর্বল গলা। টুনি নিচ তলা থেকে দৌড়ে আসে। জি খালাম্মা, আজ রবিবার না? হ খালাম্মা। নিঝুমের রুমের চাবিটা কই রাখছিস? কেন, কি করবেন? অসুখ শরীর লডা লইয়া জিনিসপতি মুসামুসি করতেইব না আপনার? আমি পরিষ্কার করে দিতাছি। আঞ্জুমান হাসল, বললেন, নিঝুমের রুমটাই তো তোদের ঢোকা নিষেধ, কতবার বলবো? টুনি কিছু বলল না। আঞ্জুমান বলল, দে চাবি দে। টুনির শাড়ির আঁচল থেকে খুলে চাবি দেয়। আঞ্জুমান দুর্বল শরীর নিয়ে ধীরে ধীরে হেঁটে যান ছেলের রুমে। দরজা খুলেই দীর্ঘশ্বাস ফেলেন। রুমটা সেই প্রথম দিনের মতোই সুন্দর। আঞ্জুমান প্রতি সপ্তাহে রুমটায় আসেন, জিনিসপত্র মুছেন, ধুলোবালি দূর করেন। তার সংসারটা হুট করে কাল বৈশাখী ঝড়ে দুমড়ে মুচড়ে গেল। আলতাফ চৌধুরীর সাথে হেসে কথা বলেন না অনেক দিন। প্রতিটা রাত কেঁদে কাটান আঞ্জুমান। নিঝুমের সাথে মাঝে মাঝে দেখা হয়, তাও বিধ্বস্ত অবস্থা দেখতে হয় ছেলেকে। মেয়েগুলোকে দেখলে মনে হয়
তারা খাঁচায় বন্দি, আর নির্জন সারাদিন পরিশ্রম করে এক হাতে পরিবারটাকে টানছে। কিছু ঠিক নেই, কারো সাথে কারো সংযোগ নেই, এক বাড়িতেই থেকেও। তাদের দোষটা কি ছিল? মৌ, তিতলি কি কখনো আসবে না আর? মৌনতা ফোন থেকে চোখ সরিয়ে মোহনার দিকে তাকায়। মোহনা ফ্লোরে বসে আছে দেয়ালে হেলান দিয়ে। মৌনতা ক্ষীণ স্বরে বলল, জানি না, তার মানে আমাদের পরিবারের সুখ কি তিতলি? তিতলি আমাদের পরিবারের একটা অংশ। আজ যদি তুই বা আমি হারিয়ে যেতাম, তাহলেও ফ্যামিলিটা চুরমার হয়ে যেত। আমাদের পরিবারের সবাই একজন আরেকজনকে খুব ভালোবাসে। একজন মিসিং হলে বাকিদের হাসি হারিয়ে যায় এবং যাবে। ঠিক বলেছিস, কিন্তু তিতলির বেলা একটু বেশি হলো। আব্বুর অতীত জড়িত। মোহনা বিছানায় উঠে আসে। মেসেঞ্জারে টুংটাং আওয়াজ হয়। স্ক্রিনে দেখে সাইফের টেক্সট। মোহনা তাকে ধাক্কা মেরে বলল, এই সাইফ টেক্সট দিছে। তো আমাকে বলছিস কেন? তোর বয়ফ্রেন্ড তোরে টেক্সট দিচ্ছে, প্রেম কর না। মহানা গোমরা মুখে বলল, তোর তো হবু দেবর, আগে বিয়ে হোক তারপর। মৌনতা শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। মৌনতা বলল, রাইফ ভাইয়ের সাথে কথা হয়? মৌনতা ছাদের মেঝেতে চোখ রেখে বলল, কিছুক্ষণ আগেই হলো। মোহনা ফোনের পাসওয়ার্ড খুলে মেসেঞ্জারে ঢোকে। মৌনতা কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর উঠে বসে বলল, রাইফ সাইফ খুব ভালো না রে? মোহনা ফোনে চোখ রেখেই বলল, খুব। 3 বছর হয়ে গেল ওরা অপেক্ষা করছে আমাদের জন্য। আমি অনেকবার বলেছি বিয়ে করে নিতে সাইফকে, আমিও রাইফকে বলেছি, কিন্তু সে নাছোড়বান্দা। মোহনা ফোন রাখে বিছানায়, মৌনতার দুহাত মুঠায় নেয়। আক্ষেপ নিয়ে বলে, খুব ইচ্ছে হয় আমার আর সাইফের একটা সংসার হবে, ফাটিয়ে সংসার করব, কিন্তু দেখ আল্লাহ হতে দেয়নি। মৌনতার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বলল, নির্জন ভাইয়া নিঝুম ভাইয়া তো অনেকবারই বলেছে বিয়ে করে নিতে, কেমনে করি? বিয়ের পর সুখে থাকবো না রে। নিঝুম ভাইয়া যতদিন আগের মতো না হচ্ছে, বিয়ে করা সম্ভব নয়। বেহুদা অন্যের বাড়িতে গিয়ে থাকবো, মানিয়ে নিতে পারবো না। সেটা আমিও রাইফকে বলছি। রাইফ বলেছে সে নাকি সারা জীবন আমার জন্য অপেক্ষা করবে। এইবার মোহনা হাসল, বলল, আমরা যমজ, আমাদের মনও একরকম, ওরা যমজ, ওদের মনও একরকম। মৌনতাও হাসল, উচ্ছ্বসিত হয়ে বলল, নিঝুম ভাইয়ের যমজ বেবি হবে, আমাদেরও হবে। নির্জন ভাইয়ের তো হয়েছেই। দেখিস বাংলাদেশ সরকার একসময় আমাদের যমজের অস্কার দিবে। দুবোন একসাথে হেসে ওঠে। আলতাফ চৌধুরী সারাক্ষণ বিছানায় শুয়ে থাকেন। 5 ওয়াক্ত নামাজের জন্য বেরিয়ে যান রুম থেকে, আর নয়তো বের হন না। যতবার নামাজের জন্য বের হন, ততবার দ্বিতীয় তলায় ওঠেন আঞ্জুমানের সাথে দেখা করার জন্য, একটু কথা বলার জন্য। তিনি যা প্রশ্ন করেন, আঞ্জুমান শুকনো মুখে শুধু উত্তর দেয়, কিন্তু তিনি বুঝেন আঞ্জুমান কাঁদে তার জন্য, খুব কাঁদে। টুনিকে দিয়ে তার খোঁজ রাখে, খেয়াল রাখে, নিজে আসে না। অভিমানের পাহাড়টা ভেঙে আসতে পারে না। নির্ঝুম তিতলি ছাড়া হয়তো এই অভিমান ভাঙবেও না। এই বয়সে এসে তিনি নিঃসঙ্গ, বড্ড একা। সারাক্ষণ দিল দিয়ে জপ করেন তিতলি যেন ফিরে আসে, তার সোনার সংসারটা আবার যেন আনন্দে ভরে ওঠে। তিনি অনুতপ্ত। তখন দুপুর। রোহিতা বাচ্চাদের সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। একজন আয়া রেখেছিল বাচ্চাদের জন্য, কিন্তু সেই আয়ার ব্যবহার ছিল জঘন্য, বাচ্চাদের ধমকায়। তাই গতকাল তাড়িয়ে দিয়েছে। নির্জন বলেছে আরেকজন আয়া এনে দিবে। বাচ্চারা এই বয়সে দাদা দাদির হাতে বড় হয়, তাদের সাথে খেলে, অথচ তার বাচ্চারা। নির্জন রুমে এসে শার্ট খুলতে খুলতে বলল, বাচ্চারা কাঁদে কেন? রোহিতা ভূ নাচিয়ে বলল, কি জানি, বুঝতেছি না। নির্জন শার্ট পাল্টে বিছানায় এসে বসে, মেয়েকে কোলে তুলে নেয়, গাল টেনে বলে, ওয়াজিফা আম্মু, কি হয়েছে? এত কাঁদো কেন? আম্মু বিরক্ত হয়তো। রোহি স্বাভাবিক কণ্ঠে বলল, আমি বরং 2-3 মাসের জন্য বাপের বাড়ি যাই। নির্জন অবাক হয়ে তাকায়, বলল, এতদিন কি করব? আর সারা জীবন কোনো বাচ্চাকে কোলে নেইনি, আর সেখানে সারাক্ষণ বাচ্চাদের নিয়ে থাকতে হচ্ছে। কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না। বাচ্চারা ধীরে ধীরে তাজা হয়, আর আমার বেবিরা শুকিয়ে যাচ্ছে। ওদের কথা ভেবেই বাপের বাড়ি যেতে চাচ্ছি। আম্মু সামলাবে। রুহির কণ্ঠে আর্তনাদ টের পায় নির্জন। বলল, আচ্ছা। নির্জনের নাম্বারে কল আসে। মেয়েকে কোলে নিয়ে ফোন রিসিভ করে ব্যালকনিতে আসে। আসসালামু আলাইকুম। রুহি নির্জনের দিকে তাকায়। নির্জনের কপাল কুচকানো। ফোন আলাপ শেষে নির্জন রুমে আসে। রোহিতা প্রশ্ন করল, কে? নির্জন মেয়েকে বিছানায় রেখে আলমারি খোলে। টাকা বের করতে করতে বলল, থানা থেকে। রুহি আর কথা বাড়ায়নি, বুঝে গেছে নিঝুমের ব্যাপার, অভ্যস্ত এসব। এসে জিজ্ঞাসা করল, সিলেটই না কুমিল্লা, নাকি অন্য জেলা? কুমিল্লা। রাতের ট্রেনে নির্জন কুমিল্লা আসে। সকাল সকাল নিঝুমকে ছাড়িয়ে আনে। ওসির কাছ থেকে জানতে পারল
নিঝুম নাকি জালিয়া মেরেছে, গাঁজা খেতে চাইছিল। নির্জন শুনে অনেক হাসে, পুলিশের কাছে তার ভাই গাঁজা চেয়েছে। রাস্তায় হাঁটতে হাঁটতে নিঝুম বলল, কেমন আছিস? ভালো। নির্জন দাঁড়ায়। নিঝুম বলল, কি বাড়ি চল? নিঝুম মুখ ঘুরিয়ে নিয়ে বলে, না, আম্মু অসুস্থ অনেক। আচ্ছা সিলেট চল, ফ্ল্যাটে নিয়ে আসিস আম্মুকে। আরও কিছুক্ষণ হাঁটার পর নিঝুম প্রশ্ন করে, ওয়াজিফা আর নাওরাত কেমন আছে? ভালো আছে, আম্মু ওদের গুলটু আর গুলটি ডাকে। নিঝুম হাসে, মাথা ঘুরাচ্ছে তার। একটা টং দোকানের বেঞ্চিতে বসে পড়ে। নির্জন প্রশ্ন করল, কিরে বসলি কেন? নিঝুম উত্তরে কিছু বলল না, মাথা নত করে বসে আছে। শরীর কন্ট্রোল হারাচ্ছে, হাত পা অবশ হয়ে আসছে। নির্জন নিঝুমের পাশে বসে, কাঁধে হাত রেখে আঁতকে উঠে। নির্জনের শরীর ঠান্ডা বরফের মতো। কিছু বুঝে ওঠার আগে নিঝুম মাটিতে লুটিয়ে পড়ে। নির্জন চিৎকার করে উঠে। আশেপাশের সব মানুষ দৌড়ে আসে। হসপিটাল থেকে নিঝুমকে ছাড়িয়ে রাত 10:30 নির্জন ট্রেনে ওঠে। অসুস্থ নিঝুমকে নিয়ে সে এরোপ্লেনে আসতে চেয়েছিল সিলেট, কিন্তু নিঝুমের শর্ত, ট্রেনে গেলেই সে যাবে, নয়তো না। নিঝুম ট্রেনের কামরায় তিতলিকে খুঁজে পায়। মনে হয় হুট করে একদিন তার কামরার দরজায় টোকা পড়বে। দরজা খুলে দেখবে তিতলি দাঁড়িয়ে আছে, ভালোবাসি বলে ঝাঁকিয়ে পড়বে তার বুকে। কিন্তু কতবার সে ট্রেনে উঠল, আজও পেল না তিতলির দেখা। হাল ছাড়েনি তবুও, আসতেও তো পারে তিতলি। ট্রেন একটা জোরসে আওয়াজ তুলে যাত্রা শুরু করে। নিঝুম বার্থে লম্বা হয়ে শুয়ে পড়ে। নির্জন নিঝুমের সামনের বার্থে বসে। হসপিটাল থেকে বেরিয়ে শপিং করেছে নির্জন। নিঝুমের গায়ের কাপড়ের অবস্থা খুবই খারাপ ছিল। এতটা রাস্তা তো আর স্যান্ডো গেঞ্জি আর পায়জামা পরে যাওয়া যায় না। নিঝুম কান খাড়া করে চুপ হয়ে আছে। এর আগেও বহুবার দরজার টোকা পড়েছে, কিন্তু দরজা খুলে চানাচুরওয়ালা, চাওয়ালাকে দেখতে হয়েছে। নির্জন হালকা কেশে নিঝুমের দৃষ্টি আকর্ষণ করল। নিঝুম তাকায়। নির্জন বলল, কি হয়েছিল তোর, জানতে চাস না? নিঝুম কামরার ছাদে চোখ রেখে বলল, না। নির্জন কপাল কিঞ্চিত কুচ করল, বড় করে দম নিয়ে বলল, জানার দরকার। আচ্ছা বল, তুই সেন্সলেস হয়ে পড়ছিলি। নির্জনের কথাবার্তা ভালো লাগছে না নিঝুমের। পাশ ঘুরে বলল, জানি তুই খুব দুর্বল হয়ে গেছিস, বুঝি। তোর ভেতরটা পুড়ে যাচ্ছে, বুঝিস না সেটা? নিঝুম লানো হাসল, বলল, তিতলি যেদিন হারিয়ে গেল সেদিনই ভেতরটা পুড়ে ছাই হয়ে গেছে। আজ নিয়ে তুই 4 বার সেন্সলেস হয়েছিস। ডাক্তার বলেছেন আর কয়টা মাস এভাবে নেশা করে গেলে মৃত্যুর দুয়ারে তোর জায়গা হবে। বুঝতে পারছিস কি ভয়ানক পরিণতির দিকে এগুচ্ছিস? এভাবে কি পাচ্ছিস তুই? নির্জনে। নিঝুম নির্জনের দিকে পাশ ফিরে শুয়ে বলল, হাইপার হচ্ছিস কেন এত? ভাই বিশ্বাস কর, তোরে মারতে ইচ্ছে হচ্ছে, খুব মারতে ইচ্ছে হচ্ছে। নিঝুম হাসল। নিঝুমের হাসি দেখে নির্জনের রাগ বেড়ে যায়। নিঝুম বলল, আগে তোরে মেরে মেরে বুঝাতাম, এখন না হয় তুই মার, কিন্তু বুঝানোর কিছু নাই তোর ভাষার ভাণ্ডারে। কপট রাগ নিয়ে নির্জন বলল, মজনু হবি মজনু? ময়ূরে তোরে মজনু হতে কেউ বলেনি নিঝুম। আমার তিতলি চাই, মজনু হতে চাই না। নির্জন চোখ বুজে নিজের মেজাজ নিয়ন্ত্রণে আনে। মেরে ধুমকিয়ে নিঝুমকে বোঝানো বড় দায়। কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর বলল, ধর আরও কয়টা মাস গেল, তোর মরণ ব্যাধি কোনো রোগ হলো, বাঁচা অসম্ভব। তখন যদি তিতলি আসে, কি বলবি ওরে? তুই আর বাঁচবি না বলবি? যেন টনক নড়ল। নিঝুম উঠে বসে, জানালার বাইরে তাকায়, তারপর বলল, আমি মরতে চাই না, আমি তিতলিকে নিয়ে বাঁচতে চাই। নির্জন নিঝুমের পাশ ঘেঁষে বসল, কাঁধে হাত রেখে বলল, নেশাটা ছেড়ে দে ভাই। নির্জন নিঝুমের চোখে চোখ রাখে, আবার চোখ সরিয়ে নেয়। বলল, নিত্যদিনের অভ্যেস একদিনে ছাড়া কি সম্ভব? কমিয়ে দে, ধীরে ধীরে কমাতে থাক, তবে দ্রুত চেষ্টা করবি। দেখবি 2-3 মাস গেলেই আর খাচ্ছিস না। নিঝুম হেসে বলল, তার আগে যদি তিতলি চলে আসে, আগেই ছেড়ে দেব, এক্কেবারে ছেড়ে দেব। নিঝুমের ঠোঁটের হাসি নির্জনের ঠোঁটেও হাসি ফুটিয়ে তোলে। নির্জন বার্থে এসে শুয়ে পড়ে, নিঝুমও শুয়ে পড়ে। আচ্ছা নিঝুম, তিতলির মামা খালা নেই? নির্জন আচমকা প্রশ্ন করল। 2 জন মামা আছে, ওদের বাসায় খোঁজ নিয়েছিস তিতলি আছে নাকি? পুরান ঢাকা তিতলির নানার বাড়ি গেছিলাম তো, এক মামারে পাইছি, তার বাড়ি তিতলি নাই। তিতলির আরেক মামার ঠিকানা চাইছিলাম, কিন্তু পাইনি, দেয়নি। উনার কাছে নাই ঠিকানা। ভাইয়ের কাছে ভাইয়ের ঠিকানা নাই। অদ্ভুত তো, উনার নাকি ভাইয়ের সাথে দ্বন্দ্ব ভেজাল ছিল, কেউ কাউরের খোঁজ রাখে না। তিতলির ওই মামা নিজের বাড়ির এক অংশ বেছে কই গেছে তা কেউই জানে না। নির্জন হতাশ ভঙ্গিতে বলল, ওহ। তার পরপরই উৎসাহ নিয়ে বলল, 2 ভাইয়ের 1 বোন ছিল,
তাহলে এমন তো হতেই পারে যে তিতলির মামা তিতলির মায়ের সাথে ঠিকই যোগাযোগ রাখত, বা তিতলির আব্বু অথবা তিতলির সাথেও। নিঝুম বিরক্তি নিয়ে বলল, তিতলি মা দুনিয়াতে আসে যে জিজ্ঞাসা করব গিয়ে ঠিকানা আছে নাকি? আর তিতলির আব্বুকেই তো খুঁজছি, ওনাদের পেলে আর মামার ঠিকানা দিয়ে কি হবে? নির্জন উদাস হয়ে বলল, আসলেই তো। কামরার দরজায় টোকা পড়তেই ধর্মড়িয়ে উঠল নিঝুম। দ্রুত দরজা খোলে, দেখে বাদামওয়ালা। নিঝুম হুঙ্কার দিয়ে উঠে, কি চায়? বাদামওয়ালা খানিকটা ভয় পেল, বলল, ভাই বাদাম কিনবেন? কিনলে কোনি যেই বাদামওয়ালা খুঁজে বের করতাম, এভাবে রাত বিরেতে ডিস্টার্ব না করলে হয় না? লোকটি মাথা নিচু করে চলে যেতে নিলে নিঝুম ডাকল, দাঁড়ান। লোকটি ঘুরে দাঁড়ায়। নিঝুম কপাল দেখিয়ে বলল, কি হয়েছে কপালে? মারছে। কে? গতকাল আপনার মতোই এক লোকরে ডিস্টার্ব করছিলাম, তাই মায়েরা দিছে। তো করো কেন? বউডা পোয়াতি আমার, আবার ডায়াবেটিসও আছে, টাকা লাগে অনেক, বাদাম বেচতে না পারলে চলবো না, বাচ্চাটার লগে বউডাও। নিঝুমের মায়া হলো। নির্জনকে দেখে 500 টাকা নেয়, লোকটিকে দিয়ে বলল, কয়টা বাদাম দিয়া যাও, আর এইটা নাও। লোকটির দু চোখ ভরে ওঠে কৃতজ্ঞতায়। বিচ্ছেদ 3 বছর 1 মাস শেষ। তিতলির বিয়ের প্রস্তাব নিয়ে তিতলির মামি, তার বোন এবং বোনের ছেলে আসে শাহেদের কাছে। শাহেদ গম্ভীর মুখে বসে আছেন, রোমেনা পাশেই দাঁড়িয়ে আছেন। কিছু না বলে হুট করে এরা চলে এসেছে। যথেষ্ট বিরক্ত হয়েছেন শাহেদ। তিনি ফোনে বারবার তিতলির মামিকে বলেছেন, মেয়ের বিয়ে দেব না, তবুও কিভাবে নিয়ে আসলো এদের? তিতলির মামি সবার দৃষ্টি আকর্ষণ করে বলল, মেয়ে কই? মেয়েকে দেখছি না যে। রোমেনা ভার মুখে বলল, ভার্সিটিতে। কোন ক্লাসে পড়ে মেয়ে? রবিনের পাত্র প্রশ্ন করল। শাহেদ মেঝের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, না জেনেই চলে এসেছেন? শাহেদের কথার ধরন যেন অপমানে ছিটা দিল শরীরে। রবিনের মা অপমানের সাথে বিব্রত বোধ করল। তিতলির মামি হেসে বোনকে বলল, তরে না বলছি বিবিএ ফাইনাল ইয়ারে আছে আমাদের তিতলি। রবিন প্রশ্ন করল, ইন্ডিয়া এসেছি 3 বছর, তাহলে ফাইনাল ইয়ারে কেমনে? 3rd ইয়ারে আমার সাথে থাকার কথা। বাংলাদেশ ফার্স্ট ইয়ারে ছিল তিতলি। যখন এক্সামের 2 মাস বাকি তখন ইন্ডিয়া চলে আসে। তোর খালু বাংলাদেশ থেকে ট্রান্সফার করে আমাদের পানিহাটি ভার্সিটিতে ভর্তি করে দেয়। ঠিক 2-3 মাস পরই এক্সাম দিয়ে 2nd ইয়ারে ওঠে। তাহলে হিসেব করে দেখ, এখন তো ফাইনাল ইয়ারই থাকার কথা। কয়দিন আগে না 3rd ইয়ারের এক্সাম গেল? ধীরে সুস্থে বুঝালো রবিনকে তিতলির মামি। রবিনার রাগ হয় খুব, কয়টা কথা শোনাতে গিয়েও শোনায়নি। উনি চান না তিতলির আম্মুর আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করতে। রবিনের মা হেসে বলল, ভাই সাহেব, আমার ছেলেকে দেখে নিন, আপনার মেয়ের জন্য এমন খাঁটি ছেলে আর একটাও পাবেন না। মা বলে বলছি না, সত্যিই আমার ছেলে হীরার টুকরা। শাহেদ চোখ তুলে রবিনের দিকে তাকান। দাড়ি মোটেও নেই, চুল গলা অবধি লম্বা, আবার স্ট্রেইটও করা, সাথে কালারও আছে। প্যান্টে হাঁটুর দিক পুরোটাই ছেঁড়া। এই ছেলে হয়তো তিতলির চেয়ে 1-2 বছরের বড় হবে, অথবা তিতলির সমানই, কিন্তু দেখে মনে হচ্ছে তিতলির ছোট ভাই। তিনি চোখ সরিয়ে নেন। সেই মুহূর্তে সেই জায়গায় তিতলির আগমন ঘটল। তিতলির ভুরু কুঁচকে যায়। মায়ের দিকে ফিরে বলল, এরা এখানে কেন? রুমিনা ঢোক গিলে, এই জায়গা যুদ্ধক্ষেত্রে পরিণত হবে আজ। বিয়ের কথা শুনলেই তিতলির মেজাজ আসমানে উঠে। সেখানে বিয়ের প্রস্তাব নিয়ে লোক এসেছে বাসায়। মামি, তোমার বোন আর বোন ছেলে কেন আমার বাড়িতে? তিতলির কণ্ঠ ঝাঁঝালো শোনালো। তিতলির মামিও যে ভয় পাচ্ছে না তা নয়, সেও ভেতরে ভেতরে তিতলিকে অনেকখানি ভয় পায়। মেয়েটা আগের মতো নেই। যতবার সে রুমেনাকে কথা শুনিয়েছে ততবার তিতলি তাকে ধুয়ে দিয়েছে। তবু ভয়টা গোপনে রেখে বলল, রবিন তো কি বিয়ে করতে চায়? তিতলি দুর্লব্ধ হাসল, হাততালি দিয়ে বলল, কিরে রবিন, না বিয়ে করবি আমারে? তোর দাড়ি উঠছে, বিয়ে করতে যে আশ্চর্য। রবিনে ফসে উঠল, বলল, তুই তো কারি করবে না। কি করবি? করলে তুই এখনই বাড়ি থেকে বের হ। তিতলির হুঙ্কার। রবিনের মা উঠে দাঁড়ায়, নাক মুখ কুচকে বলল, ছি, একজন শিক্ষকের মেয়ের কি ব্যবহার? ভালোই বলতেছি, বেরিয়ে যান আপনার লুইচ্চা পোলারে নিয়া, গিয়া ললিপপ খাওয়ান, দাড়ি তুলান, তারপর বিয়ের জন্য মেয়ে খুঁজেন। তিতলির মামি ধমকে উঠল, তিতলি এমন করছিস কেন? এই যে আসল আসামি। সাহস কেমনে হয় তোমার বিয়ের প্রপোজাল নিয়ে আসা? আমার বাপ না করে নাই, আমি না করি নাই, তবু ছেঁচড়েমি কেমনে করলা? তিতলির মামি নিজেকে প্রস্তুত করে কিছু কথা শোনাতে তার আগেই তিতলি নিজের রুমে ঢুকতে ঢুকতে বলল, রবিন, না তোর মারে নিয়ে বাইর হ, আমি জুতা নিয়ে আইতাছি, আয়সা যেন না দেখি তুই আসস। তিতলির কথা রবিন সহ রবিনের মা খালার বোধগম্য হলো না। ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে তারা 3 জন দ্রুত বেরিয়ে পড়ে। রমিনা সাহেব দম নিয়ে নিঃশ্বাস নিল। তিতলি হাতে জুতা নিয়ে এসে দেখে ওরা নেই। রমিনা হেসে বলেন, চলে গেছে। ছুটির দিনটা বিষাক্ত তিতলির জন্য। ভার্সিটি টিউশনি কিছু নাই, বাসায় থাকতে হয়, সাথে কিছু যন্ত্রণাময় স্মৃতি। তিতলি বিকেলবেলা ছাদে আসে। আরও 2 বাড়ির পরে যে ছাদটা, সেখানে একজোড়া বিবাহিত হিন্দু যুগল দেখতে পায়। গত সপ্তাহেতেই বিয়ে হয়েছে। আমন্ত্রণ করেছিল, কিন্তু যায়নি তিতলি। শাহেদ আমন্ত্রণ রক্ষার্থে গিয়েছিলেন। ছেলেটার নাম অনুপম, বয়স 28-29 মতন হবে।
বউকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তিতলি দীর্ঘশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। নিঝুমের যখন 29 বয়স, তখন নিঝুম তিতলির বর হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। তিতলি নিচে নেমে আসে। বাবাকে না দেখতে পেয়ে রোমেনাকে বলল, বাবা কই? টুকুনদের বাড়ি গেছে নালিশ নিয়ে, স্কুলে নাকি খুব দুষ্টুমি করে। উত্তরে কিছু না বলে তিতলি রুমে আসে। বাথরুমে ঢুকে জামা কাপড় খুলে ওড়না প্যাঁচিয়ে নেয় শরীরে। শাওয়ারের নিচে পা ভাঁজ করে বসে, থ মেরে অনেকক্ষণ বসে থাকে। ব্লেড হাতে নেয়, হাতের রগ কাটতে গিয়ে থেমে যায়, ব্লেড ছুঁড়ে ফেলে দূরে। তারপরে চিৎকার করে কেঁদে ওঠে, আমি আপনাকে ভুলতে পারছি না ডাক্তার, পারছি না আমি। রোমেনা রান্নাঘর থেকে দৌড়ে আসে, বাথরুমের দরজায় ধাক্কাতে থাকে, তিতলি কাঁদছিস কেন? দরজা খোল। তিতলির কানে মায়ের ডাক আসছে না। সে অনেকদিন পর প্রাণ খুলে কাঁদছে, খুব কাঁদছে। রোমেনা দরজায় আওয়াজ করে ডেকেই চলেছে, ও তিতলি, তিতলি দরজা খোল, খোল না। ও মা, এভাবে কাঁদিস না। তিতলি নিজের চুল টেনে ধরে, ভাবে নিঝুম ভালোবাসছে রিধিকে, খুব ভালোবাসছে। যত ভাবছে যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করছে। রোমেনা ডাকতে ডাকতে হাঁপিয়ে ওঠেন, দরজার পাশে বসেন, উনার চোখে জল। রোমেনা কাঁদছে। অনেকক্ষণ পার হয়ে গেল, ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, পানির আওয়াজ ছাড়া। রোমেনার বুক কেঁপে ওঠে, অস্ফুটস্বরে ডাকে, তিতলি, ও তিতলি। না, সাড়া নেই। রোমেনা দ্রুত কল করেন শাহেদকে। শাহেদ দ্রুত বাড়ি ফেরেন, দূরে কোথাও যাননি, কাছেই ছিলেন। বাসায় এসে সব শুনে তিনি আঁতকে ওঠেন। স্বামী স্ত্রী মিলে শরীরের সবটুকু শক্তি দিয়ে দরজার ধাক্কা দেন। দরজা খুলে যায়, কিছু অংশ ভেঙেও যায়। শাহেদ ভেতরে ঢুকেননি, রোমেনা আগে ঢোকে। তিতলিকে অর্ধনগ্ন অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। যত দ্রুত সম্ভব তিতলিকে জামা পরিয়ে দেন, তারপর স্বামীকে ডাকেন। দুজন মিলে তিতলিকে বিছানায় এনে শুইয়ে দেন। শাহেদ ডাক্তার আনতে বের হয়ে যান। রোমেনা তিতলির হাত পা ঘষতে থাকে। ডাক্তার আসার কিছুক্ষণের মাঝে তিতলির জ্ঞান ফেরে। কিছু ঔষধের নাম লিখে দিয়ে ডাক্তার বেরিয়ে যান। আব্দুল মিয়া মেয়ের কপালে চুমু এঁকে বেরিয়ে পড়েন ঔষধ আনতে। এই বয়সে এসে দৌড়াদৌড়ির দোকল নিতে খুব কষ্ট হয় শাহেদের, কিন্তু কিছু করার নেই। রোমেনা এক গ্লাস গরম গরম দুধ এনে দেন তিতলিকে। তিতলি খেতে মানা করলে রোমেনা বলল, শরীর খুব দুর্বল, খাওয়া উচিত তোর। প্লিজ আম্মু, খাবো না। তিতলি ধীরে ধীরে উঠে বসে। রোমেনা জোর করে বুঝিয়ে শুনিয়ে তিতলিকে দুধটুকু খাইয়ে দেন। তারপর বলেন, একবার সিলেট যা মা। তিতলি তাকায়। রোমেনা আবার বলল, নিঝুমের কাছে। উনি বিবাহিত, তুই শুনেছিস? বিয়ে করেছে? না, তবে ওনার আব্বু ছেলের সাথে রিধির বিয়ে দেবার জন্যই আমাকে সরে যেতে বলেছেন। নিঝুম বিয়ে মা করতেও পারে, সেটা কি আদৌ সম্ভব? একবার দেখে আসতে সমস্যা কি রে মা? যদি এমন হয় ছেলেটা তোর জন্য বিয়ে করেনি, এখনো অপেক্ষা করছে। তিতলি বিস্মিত হলো, সত্যি কি এমনটা হয়েছে? আমতা আমতা করে বলল, বেশি ভাবছ আম্মু, একবার দেখে আসতে দোষ কি? যদি এমন হয় উনি বিয়ে করে ভালো আছেন, কিন্তু ওনার মনের এক জায়গায় আমি আছি, আমাকে দেখে যদি ওনার সংসার নষ্ট হয়। রোমেনা তিতলির মাথায় হাত রেখে বলল, দূর থেকে দেখে আসবি মা। তিতলি দরজার বাইরে ডাইনিং টেবিলটার দিকে তাকায়। সে একটাবার নিঝুমকে দেখতে চায় অনেক দিন ধরেই। একবার লুকিয়ে দেখে আসতে দোষী নেই। আর সত্যি যদি উনি বিয়ে করে না থাকেন? উত্তেজনায় তিতলির গলা শুকিয়ে আসে। রোমেনার কাছে পানি চায়। পানি খেয়ে বলল, আম্মু, আমি যাব সিলেট, কাল সকালেই ট্রেনে উঠব, কাল সকালেই। সন্ধ্যার দিকে ভ্যানিটি ব্যাগে ফোন খুঁজতে গিয়ে তিতলি আবিষ্কার করল তার ফোনটা নেই। অনেক খোঁজাখুঁজি করেও পেল না। বিকেলে বের হয়েছিল, নির্ঘাত চুরি হয়েছে, নয়তো কোথাও পড়ে গিয়েছে। তার জন্য তিতলির একটুও কষ্ট হচ্ছে না। এমনকি রোমেনা শাহেদ কারোরই না। ইন্ডিয়া আসার পর থেকে তিতলি হারিয়ে যাওয়া বাটন ফোনটা ব্যবহার করছে। রোমেনা টেবিল থেকে পানি মুছতে মুছতে বললেন, কাল সিলেট যাচ্ছিস, ফোন দরকার, একটা কিনে নিয়ে আসবি। তিতলি কিছু না বলে ভ্যানিটি ব্যাগ হাতে নেয়। এরপর বলে, কিনতে তো হবেই। তিতলি বের হয়ে গেট অবধি যায়। তখন রোমেনা ডেকে বলেন, আবার বাটন কিনিস না, এই বয়সের মেয়েরা কি বাটন ফোন চালায়? তিতলি জবাবে কিছু না বলে চলে যায়। ভোর 5টা। বাবা আসছি, আম্মু আসছি। তিতলি কাঁধে ব্যাগ ঝুলিয়ে বলল, তাহলে সত্যিই আমাকে নিবি না? শাহেদ অভিমানী স্বরে বললেন। তিতলি হেসে এগিয়ে আসে, বাবার পাশে সোফায় বসে। তারপর বলল, বাবা, তুমি না অসুস্থ, এই অবস্থায় আমার সাথে তুমি যাবা? শাহেদ কিছু বললেন না। সত্যি তিনি খুব অসুস্থ, হার্টের সমস্যাটা বেড়েছে। আবার মেয়েকেও তো একটা যেতে দিতে পারেন না, আবার নাও করতে পারছেন না। মেয়েটার যদি নিঝুমের সাথে দেখা হয়, সব ঠিক হয়ে যায়, সেই আশায় একা ছাড়ার সিদ্ধান্ত নেন। এছাড়া তিতলি একা ইন্ডিয়ার অনেক জায়গায় গিয়েছে। তিতলি শাহেদকে ধাক্কা দিয়ে বলল, ও বাবা, আচ্ছা যা, সাবধানে যাবি। আর ঢাকা রেল স্টেশনে নেমে সিলেটের ট্রেনে উঠবি। তারপর সিলেটের ট্রেন স্টেশনে নেমে
সিএনজি নিয়ে উপশহর চলে যাবি, মনে থাকবে? আচ্ছা বাবা, মনে থাকবে। তিতলি বাবাকে সালাম করে উঠে দাঁড়ায়। রোমেনা এক গ্লাস দুধ নিয়ে দৌড়ে আসেন। তিতলি দুধ দেখে ভ্রু কুচকায়। রোমেনা বলল, তুইও তো অনেক অসুস্থ, দুধটুকু খেয়ে যা, শরীরে বল পাবি, রাস্তায় বেহুশ হয়ে যাবি। তিতলি নাকচ করতে গিয়েও করেনি। রোমেনা হাত থেকে গ্লাস নিয়ে চট করে দুধটুকু খেয়ে বলল, এবার আসি। রোমেনা হেসে তিতলির মাথায় হাত বুলিয়ে বলল, সুখবর নিয়ে আসিস। তিতলি ম্লান হাসল, তারপর বেরিয়ে পড়ে। তিতলি প্রথম ভেবেছিল কামরা নিবে, কিন্তু সেটা একা একা রিস্ক হয়ে যায়, তাই সিট নেয়। নানা জাতির মানুষের সাথে মিলেমিশে একসাথে যাবে। প্ল্যাটফর্মে থাকা দোকান থেকে এক বোতল পানি, চিপস, বিস্কুট নিয়ে সিটে এসে বসে। যথাসময়ে ট্রেন ছাড়ে। তড়িঘড়ি করে একজন ভদ্রমহিলা তিতলির পাশের সিটে বসে। ভদ্রমহিলার পরনের শার্ট, জিন্স, আবার ঘাড় অবধি লম্বা চুল, কালার করা। তিতলু একটু সরে বসে, জানলার বাইরে তাকায়। তার ভেতর কাঁপছে উত্তেজনায়। 3 বছর পর সে অতীতে ফিরে যাচ্ছে, যেখানে তার ফেরার কথা ছিল না। কুত্তার বাচ্চা, তুই আমারে কল দিচ্ছিস কেন? আমি তো সংসারে আর আসবো না, তুই আমারে কল দিবি না, আমি চলে যাচ্ছি। ভদ্রমহিলার ভাষা শুনে তিতলি চমকায়, ঘুরে তাকায়। মহিলা কারো সাথে ফোনে কথা বলছে আর চিল্লাচ্ছে। তিতলি আবার চোখ ঘুরিয়ে নেয়, কিন্তু মহিলার গালিগালাজ কমছেই না। গালি দিয়েই যাচ্ছে একটার পর একটা। দেখতে যতটা ভদ্র, তার চেয়েও নিকৃষ্ট বিবেক। আত্মসম্মান নেই নাকি? পাবলিকের সামনে এভাবে কেউ কথা বলে? পোশাকেই কি নিজেকে স্মার্ট প্রমাণ করা যায়, আধুনিক প্রমাণ করা যায়? তুই আমার মেয়েরে আমার কাছে দিবি, ফকিরের বাচ্চা, নয়তো আমি পুলিশের কাছে যাব, তোর নামে মামলা করব। আমি আমার মেয়েকে চাই। ভদ্রমহিলা বলল ফোনের ওপাশের মানুষটাকে। কথাবার্তায় তিতলি ততক্ষণে পরিষ্কার বুঝে গেছে ভদ্রমহিলা এতক্ষণ নিজের স্বামীর সাথে কথা বলছিল এবং বলছে তাদের মাঝে হয়তো কোনো ভেজাল হয়েছে, যার জন্য মহিলা সব ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে। তিতলি চোখ ঘুরিয়ে আশপাশ দেখে নেয়। উপস্থিত সব মানুষেরা হা করে তাকিয়ে আছে ভদ্রমহিলার উপর এবং কান খাড়া করে শুনছে, যাকে বলে বিনোদন নেওয়া। তিতলি মেজাজ চটে যায়। এমনি পাশের মহিলা চেঁচাচ্ছে, তার উপর মানুষগুলো এমনভাবে হা করে ভদ্রমহিলার উপর তাকিয়ে আছে, ফাঁকে ফাঁকে তাকেও দেখছে। অবশেষে ভদ্রমহিলা ফোন রাখে। তিতলি একটু ঘেঁষে বসে, কপট রাগ নিয়ে চাপা গলায় বলল, এতটা সিম ক্রিয়েট না করলেও পারতেন। সবাই তাকিয়েছিল, হাসছিল, মনে হচ্ছিল আপনি জোকার। আত্মসম্মান রাখতে শিখুন। ভদ্রমহিলা চারপাশটা দেখে নেন, সত্যি সবার মনোযোগ তার উপর। এরপর গলা খ্যাক করে আওয়াজ করে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করেন। তিতলি আর কথা বাড়ায়নি, সেও সিটে হেলান দিয়ে চোখ বুজে। চোখে ভেসে ওঠে অতীত। অনেকক্ষণ কেটে যায় স্মৃতিচারণে। সময় যাচ্ছে না। নতুন কেনা ফোনটা নেড়েচেড়ে সেকেন্ড কয়েক দেখে, এরপর এমবি কিনে ফেসবুক মেসেঞ্জার ইনস্টল করে, আইডি লগ ইন করে। প্রথমে সার্চ দেয় আহনাফ মুত্তাকি নিঝুম। সবার উপরে নিঝুমের আইডি আসে। তিতলি আইডিতে ঢুকে দেখে 3 বছর আগের প্রোফাইল পিক এখনও আছে, অ্যাক্টিভ 2 দিন আগে। রিলেশনশিপ স্ট্যাটাসে কিছু নেই। তিতলি অবাক হয়। মেসেঞ্জারে ঢুকে সবার উপরে নিঝুমের টেক্সট 99+ টেক্সট শো করছে। শেষ মেসেজটা 2 দিন আগের। তিতলির পা থরথর করে কাঁপতে থাকে। নিঝুমের মেসেজ কেন? কিসের এত মেসেজ? ইনবক্সে শেষ মেসেজটা তিতলি পড়ে, লাজুকলতা, আসবা না, অপেক্ষা করছি তো। তিতলির ফোন বন্ধ করে দেয়। এই যে স্বপ্নেও ভাবিনি সে। ফুপিয়ে কেঁদে ওঠে। পাশের ভদ্রমহিলা চোখ খুলে তাকায়। তিতলি ছটফট করতে থাকে। আবার ফোন অন করে মেসেঞ্জারে ঢুকে 20 মিনিট স্ক্রোল করার পর 3 বছর আগের প্রথম মেসেজে আসে। প্রথম মেসেজ, টুকটুকি, তুমি ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়, কেমনে ভাবলে তুমি? আর চলে গেলে। আমি রিদিকে বিয়ে করব কি করে ভাবলে? আর আব্দুর ডিভোর্স হবে ওই মহিলার সাথে, আর আমরা কিছুই জানতে পারবো না। মিথ্যে কখনো চাপা থাকে না তিতলি, কখনো না। তুমি ফিরে আসো, আমি অপেক্ষা করছি। তিতলির ফোপানোর বেগ বেড়ে যায়। যত সে পড়ছে মেসেজ, তত গুণে বৃদ্ধি পাচ্ছে কান্না। ভদ্রমহিলা তাকিয়ে আছেন অনেকক্ষণ, কিন্তু কিছু বুঝছেন না। উপস্থিত মানুষগুলির খেয়ালও আসে ব্যাপারটা। অনেকে বলাবলি করছে সামনের সিটের 2টা মহিলাই পাগল। ভদ্রমহিলা তিতলিকে বলল, কাঁদছো কেন? এখন তোমাকেও সবাই দেখছে। কিন্তু সেই কথা তিতলির কানে ঢুকেনি। সে আফসোস করছে, বড্ড কঠিন আফসোস। একবার আইডিটা লগ ইন করলে কি হতো? একটাবার মানুষটার খোঁজ নিলে কি হতো? এতগুলো দিন প্রতিনিয়ত যন্ত্রণায় ছটফট করতে হতো না। কেন সে খোঁজ নিল না? কেন? কিভাবে সে ভাবল লিদিকে নিঝুম একদিন বিয়ে করবে? একটু ভরসাও ছিল না। তিতলির এক হাতে ফোন, অন্য হাত দিয়ে মুখ চেপে কাঁদছে। পাশের ভদ্রমহিলা এত কথা বলেও তিতলির মনোযোগ আনতে পারেনি। এক ধ্যানে মেয়েটা কিছু দেখছে আর কাঁদছে। পাশ থেকে একজন মহিলা উঠে বলল, জিনে আছর করছে নাকি? তিতলির পাশের ভদ্রমহিলা অপর মহিলার দিকে কটমট করে তাকিয়ে বলল, শাট আপ। আগ্রহবশত ভদ্রমহিলা তিতলির ফোনের স্ক্রিনে তাকান। নিকনেম আমার ব্যক্তিগত ডাক্তার। মনে হচ্ছে বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড কেস।
উৎসুক চোখ নিয়ে মেসেজের দিকে তাকান। একটা মেসেজ পড়েন। মেসেজটা, আজ 2টা বছর শেষ হয়ে গেল, অপেক্ষার অবসান কি ঘটবে না? বিচ্ছেদের গ্লানি টানতে বড় কষ্ট হচ্ছে। তোমার এই আইডিটা ছাড়া কষ্টগুলো বলার মতো কেউ নেই। নিঃসঙ্গ আমি, বড্ড একা। ভদ্রমহিলার চোখের সামনে সবটা পরিষ্কার হয়ে যায়। তিতলি কাঁদছে আর মেসেজ পড়ছে। 3-4 দিন পর পর নিঝুম অনলাইনে আসে তিতলিকে মেসেজ করতে। প্রত্যেকটা মেসেজে নিঝুমের যন্ত্রণাময় আর্তনাদ। তিতলির বুকটা ব্যথায় ভরে উঠছে। মানুষটা এত ভালোবেসেছে, তবুও তার একবারও মনে হলো না নিঝুম কখন অন্য কাউকে বিয়ে করতে পারে না। তিতলির কাঁপুনি কান্না বাড়ে, হাত থেকে ফোন পড়ে যায়। ভদ্রমহিলা কান্নারত তিতলিকে আঁকড়ে ধরে বলল, কেঁদো না মেয়ে। তিতলি চিনে নাই ভদ্রমহিলাকে, তবু জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে।